স্যারের কথা ভাবছিস? মেয়েটা চমকে তাকায়। নুহা ভ্রু তুলে বলে, ওরে বাবা, এ তো সাংঘাতিক ধ্যানে ছিলি। ডিস্টার্ব করলাম? পুষ্পিতা চসূচক শব্দ করল। কি যে বলিস তুই? নুহা বলল, আচ্ছা, বারান্দায় যাওয়ার পর তোর স্যার কি বলতেন তোকে? কিছু না, কি বলবি? কিছু বলেনি? কিছু করেও নি? পুষ্পিতা আশ্চর্য বনে পড়ল। কি করবে? কেন, চুমু টুমু দেয়নি? পুষ্পিতার মুখ হা করে ফেলল। পরপরই রাগ দেখিয়ে বলল, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে নুহা, আমি কিন্তু ভয়াবহ রেগে যাব। নুহা কাঁধ উচালো। তো জানা, রাখতে বারণ করেছি আমি? তোর রাগের দৌড় আমার জানা আছে, ওতে আমি কেন, একটা মুরগিও ভয় পাবে না। পুষ্পিতা ঠোঁট উল্টালো, কণ্ঠ নেমে এলো আগের মতো, বলল, তুই তখন ওনাকে অত কিছু কেন বলতে গেলি বলতো? ওই ছেলেগুলো কি আমার নাম নিয়ে বিরক্ত করছিল তো আমাদের দুজনকেই। স্যারকে এসব শোনানোর প্রয়োজন ছিল কোনো? নুহা তৎপর ওর মাথায় একটা চড় মেরে বলল, চুপ কর গাধি। আমি যে ওসব কেন বলেছি সেটা বুঝলে তো কেমন গাধি বলে ডাকবো কি করে? বৃহৎ চোখ উৎসুককে ছোট করো পুষ্পিতা। নুহা বাবু হয়ে বসে, শ্যামরাঙা মুখখানা হাসি হাসি করে জানায়, আমি না ওই ব্যাপারটা ইচ্ছে করে তুলেছি, বুঝলি? কারণ আম্মু যে ঘরের ব্যাপার ভেবে এসব এড়িয়ে যেতেন, আমার থেকে ভালো কে জানে। আর কেন ইচ্ছে করে তুলেছি জানিস? পুষ্পিতা অনাগ্রহী শুনতে। যদি বলে কেন, নুহাটা স্যারকে নিয়ে আবার উল্টোপাল্টা বলবে। ওসব ও আর শুনতে চায় না। অবজ্ঞা দেখিয়ে মুখ ফিরিয়ে নিল তাই। কিন্তু নুহা শুনিয়েই ছাড়বে। চিবুক ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল, আবার বলল, শোন, উনি যদি তোকে সত্যি পছন্দ করেন তবে আজকের এসব শোনার পর হাত গুটিয়ে বসে থাকবেন না। নিশ্চয়ই ওই ছেলেগুলোর কোনো না কোনো ব্যবস্থা নেবেন। কাল পরশুর মধ্যে যদি শুনি ওই জানোয়ারগুলোর কিছু একটা হয়েছে, তবে আমি সব বুঝে যাব। পুষ্পিতা ফোঁস করে শ্বাস ছাড়ো। জানতো এসবই শুনতে হবে। নিস্পৃহ বলল। আচ্ছা, যদি উনি পছন্দ করেনও তাহলে কি হবে? নুহার ঝরঝরে গলায় ফুলকে ওঠা আনন্দ, বলল, কি হবে জানিস? জানিস না, আমি আজকে মনে মনে ঠিক করে ফেলেছি, যদি কাউকে দুলাভাই বানাইতেই হয় তবে তীব্র স্যারকেই বানাবো। তোদের দুজনকে পাশাপাশি এত ভালো মানায়, উফ। সহসা বক্ষস্থল ছ্যাত করে লাফিয়ে ওঠে পুষ্পিতা। অজান্তেই অজ্ঞাতভাবে ফেপে উঠল ফর্সা কপল। তাতে হুড়মুড় করে ছড়িয়ে পড়ল লালচে আভা। তার মুখবিভরের পরিবর্তন নুহা স্পষ্ট চোখে দেখে নেয়। ভ্রু নাচিয়ে শুধায়, কি বুক থুকপুক করছে? পুষ্পিতার ঠোঁট মিলল মিথ্যে বলতে, অস্বীকার করতে এই নিপুণ সত্যি কথা। অথচ জিভ ফসকে বেরিয়ে এলো। নিজের কাজে নিজেই তাজ্জব হয় মেয়েটা। নুহা যুদ্ধে যে তার মতো উত্তেজনায় তালি বাজালো হাতে, অথচ এই আওয়াজ অব্দি কানে যায়নি তার। এ কেমন অপ্রতিরোধ্য ভ্রমে ডুবল আজ। রাত ৩টা। চারতলা দালানের পেছনে দাঁড়িয়ে আছে তীব্র। আশপাশে তার বাজ পাখির মতো সতর্ক নজর। জোনাকি পোকার ঈষৎ আলোয় সাদাটে মণি যেন জলজলে প্রদীপ। তীব্র থুতনির মাস্ক টেনে নাকে তোলে, আটোসাটো বাঁধন, মাথায় ক্যাপ, হাতে গ্লাভস পরে পেছনে ঘুরে দেখল একবার। লম্বা হকি স্টিকটাকে পিঠের ব্যাগে তলোয়ারের মতো খাড়া করে ঢোকানো। তারপর খুব সাবধানে টপকে এলো পাঁচিল। পুষ্পিতারা 4তলায় থাকে। কাগজ ছুঁড়ে মেরেছে যেহেতু, ওরাও নিশ্চয় 4তলাতেই থাকবে। তখন বারান্দায় দাঁড়িয়ে ঘরের বন্ধ জানালার দিকে এইটুকু ঠাউর করেছে তীব্র। সেই ভিত্তিতেই আজকে পাশের বাড়িতে হানা দিয়েছে সে। ভাগ্যবশত এই বিল্ডিংয়ের 4তলায় মোট 2টো ফ্ল্যাট, যেটার পিছন দিকটা পুষ্পিতাদের ঘরমুখী। তীব্র ভেবেচিন্তে সেটার বেলেই টিপল। দরজার ওপাশ হতে নিরন্তর হাসি, আড্ডা আর কথার আওয়াজ আসছে। এর মানে বাচ্চারা একটাও ঘুমায়নি। স্রেফ একবার দরজা খুলো, আজন্মের জন্য ঘুম খুঁচিয়ে দেবে আজ। তীব্র আরেকবার বেল টিপল। ওপাশ হতে কেউ চেঁচিয়ে শুধায়, কে? মাস্ক পড়ুয়া তীব্র কণ্ঠে ঠেসে বলল, আমি। দরজা খুলুন স্যার। ওরা কিছু বুঝেছে কিনা কে জানে। দৌড়ের নিকট পায়ের শব্দ পেতেই মেরুদণ্ড সচেতন করে দাঁড়ায় সে। সাংঘাতিক দাঙ্গার প্রস্তুতি সাজায় মনের ভেতর। হকি স্টিকটাকে আরেকটু শক্ত করে চেপে ধরে হাতে। দরজার ছিটকিনি টানা হয় প্রথমে, এরপর ঘোরানো হয় লক। যেই মুহূর্তে পুরো দরজা খুলে দেয়, সঙ্গে সঙ্গে অজ্ঞাত মানুষটির বুকের উপর শক্তপোক্ত একটা লাথি বসানো তীব্র। মানুষটি
উড়ো পাতার মতো ছিটকে গেল দূরে। অমনি বাকিরা তাস থেকে তটস্থ হয়ে দাঁড়ায়। কিছু বোঝার আগেই ঝড়ের বেগে ভেতরে ঢুকলো তীব্র। স্টিক উঁচিয়ে প্রকাণ্ড প্রহারের প্রস্তুতি নিল ঠিকই, আহত ব্যক্তির উপর নজর যেতেই থমকে গেল অচিরে। স্তব্ধতায় আলাদা হয় ঠোঁট, কণ্ঠ ছিঁড়ে বেরিয়ে আসে শাফিন। শাফিন বুকে হাত চেপে খুব খুব করে কাশছে। হতভম্ব তীব্র, স্তব্ধতায় তখনও ধাতস্থ হতে পারিনি। শাফিন তার প্রিয় বন্ধুদের একজন, ওকে এই সময় এইখানে সে আশা করেনি, দুঃস্বপ্নেও না। বাকরুদ্ধতায় তীব্রর জিভ থেকে একটা শব্দ ফুটছে না। আচমকা খেয়াল পড়ল ঘরে থাকা বাকিদের দিকে। তুরন্ত মুঠো হতে খসে পড়ল হকি স্টিক। হতবিহ্বলতায় ঠিকরে এলো আওয়াজ, তোরা? মিরাজ, আরমান, মুশফিক ঠায় দাঁড়িয়ে। মেঝেতে অবহেলায় পড়ে থাকা তাস ফ্যানের বাতাসে উঠছে। বদ্ধ কক্ষে গুমট বাতাবরণ। ওরা একে অন্যের সাথে মুখ চাওয়াচাই করল। শুষ্ক আদল ফ্যাকাশে বেশ। তীব্র নিশ্চল চাউনি দপ করে জ্বলে উঠল আবার। আক্রোশে চৌচির হলো মস্তক। একবার শাফিনকে দেখলো, একবার ওদের। পরপরই হুঙ্কার ছিল ক্ষুব্ধ গলায়, এর মানে তোরা আমার ভীতু মেয়েকে বিরক্ত করছিলি? এত সাহস তোদের কে দিয়েছে? কে দিয়েছে কথাটায় উচ্চতার সমস্ত ধাপ পেরিয়ে গেল আওয়াজ, যার প্রতিধ্বনি বসল ঘরের সমগ্র দেয়ারে। নিশ্চুপ নিস্তব্ধ রজনীতে এমন বনহিতে ঘেরা চক্ষু, সাথে জোরালো স্বরে গায়ে কাটা ফুটবে কারো। একই রকম ঘাবড়ে যাওয়ার কথা ছিল ওদের। ভয়ে নিজেদের হয়ে সাফাই গাওয়ার বদলে আচমকা চেঁচিয়ে উঠল ওরা। সুর তুলল আনন্দ নিয়ে, বিট্টু! কিছু বোঝার আগেই সবকটা ছুটে এলো ঝড়ের মতন। অতগুলো হাত একসঙ্গে হুড়মুড় করে জাপটে ধরো তীব্রকে। ছেলেটা ভরকে গেল, হকচকালো, পোক্ত মানবের চাহনি নির্বোধের মতন দেখালো আজ। মনে হলো সে শূন্যে ভাসছে। হ্যাঁ, ভাসছেই তো। মিরাজ আর আরমান তাকে রীতিমতো উঠিয়ে নিয়েছে হাতে। তীব্রর সবকিছু ঘুরিয়ে গেল। ততক্ষণে উঠে দাঁড়িয়েছে শাফিন। বুকে হাত ঘষছে ছেলেটা। প্রকাণ্ড লাথি খেয়ে তার আধমরার দশা। মিরাজ, মুশফিক, আরমান হই হই করা আনন্দ শেষে তীব্রকে নামালো। মুশফিক হাসি হাসি মুখে বলল, বিট্টু, কেমন আছিস বল? কত মাস পরে দেখা রে ভাই। একদম ভুলে গেছিস আমাদের, তাই না? যাস না কেন আড্ডাতে? মিরাজের কণ্ঠে অভিমান, বলল, কেন যাবে? আমরা কি ওর কিছু হই? সে এখন ভীতু মেয়েতে মজেছে, আমাদের কথা আর মনে থাকলে তো। তীব্র ভ্রু গোটালো। আগের মতো পেঁপে উঠল শিরা, রেগে মেগে বলল, ইয়ার্কি মারছিস আমার সাথে? তোদের মনে হয় আমি এখন তোদের ইয়ার্কি সহ্য করার অবস্থায় আছি? সরি ভাই, তুই এই মুহূর্তে খুব রেগে আছিস জানি, কিন্তু আমরা যে তোকে দেখে কতটা খুশি হয়েছি সেটা তো চেপে রাখতে পারছি না। বলতে বলতে কাঁধে হাত রাখলো শাফিন। ত্রস্ত সেটাকে ছিটকে সরিয়ে দিল তীব্র। উল্টে থাবা বসালো তার টি শার্টের কলারে। দাঁত চেপে বলল, পুষ্পিতাকে কেন বিরক্ত করছিলি? তোরা জানিস না আমি ওকে পছন্দ করি? বন্ধুর তেজে দগদগে কণ্ঠে আর লালচে মুখায়বেও শাফিনের হাবভাব পাল্টালো না। আগের মতোই নরমভাবে বলল, জানি তো, জানি বলেই না করেছি। তীব্র তাজ্জব হয়। মানে? বাঁধন শিথিল হতেই পোশাকের অংশটুকু ছাড়িয়ে নিল শাফিন। অনন্য হেসে বলল, বলবো, বস না প্লিজ। তীব্রর খসখসে হাতটা নিজেই টেনে এনে সোফায় বসালো সে। হাতল পাশের জায়গায় ছটপট বসে পড়ল বাকিরা। তীব্র মাস্কটা একটানে খুলে ফেলল। কণ্ঠে একই রকম ক্রোধ নিয়ে বলল, আমি এখানে তোদের সঙ্গে আড্ডা মারতে আসিনি একদম। এসব পিরিত দেখাবি না আমায়। মিরাজ বলল, আহা, সে তো আমরা জানি। তুই যে আমাদের এক একটাকে ঠেঙ্গিয়ে হাসপাতালে পাঠাতে এসেছিলি, এই কথাটা তুই না বললেও আমরা বুঝি। এতদিনে তোকে এইটুকু চিনব না? মুশফিক বলল, তবে ভাই, তোর সাহসের উপর আমি আবারও ফিদা হয়ে গেলাম। এখানে কারা থাকে, তারা কেমন, কজন আছে, কিচ্ছু না জেনে একা একা পেটাতে চলে এলি। তোর বুকের পাটা তো 56 ইঞ্চি না, 56 দুগুণে 112 ইঞ্চি। তীব্র দাঁড়িয়ে গেল, রাগে চেঁচিয়ে উঠল ফের, নাটক মারাও আমার সাথে? একদম মুখ খারাপ করাবি না। আমার প্রশ্নের উত্তর দে আগে। তোরা এখানে কেন? কি চাই তোদের? শাফিনুকে শান্ত করতে বলল, বিট্টু, এই বিট্টু, একটু ঠান্ডা হ দোস্ত।
আমরা সবটা বলছি তোকে, মাথা ঠান্ডা কর, বস প্লিজ। আর এখন অনেক রাত, এই মাঝরাতে এভাবে চিৎকার করলে তো তোর ভিতু মেয়েও শুনে ফেলবে। এ যাত্রায় নিভে এলো সে, যে গিলে দাঁতে দাঁত চেপে বসলো আবার, তাও পুরো কণ্ঠে বলল, তুই না ভারত ছিলি, দেশে এলি কবে? নাকি যাসিনি? বলবো রে ভাই, বলবো। একটু তো জিরিয়ে নে, আমাদেরকে পেটানোর জন্য কত প্ল্যান করে এসেছিস, মাথাটাকে তো একটু রেস্ট দে এবার। তীব্র হুঁশিয়ারি দিল। তোদের ফাইজলামোর মুডে আমি নেই, রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। আর তোরা আছিস তোদের বালের রসের কথা নিয়ে। যা জিজ্ঞেস করছি উত্তর দে। শাফিন বলল, আচ্ছা আচ্ছা দিচ্ছি। আমি দেশে এসেছি প্রায় সপ্তাহখানেক হবে, তবে এখানে এসেছি কাল রাতে। তীব্র কপাল কোঁচকাল। মানে 7 দিন হয়েছে দেশে এসেছিস, অথচ আমি জানি না? আর এখানে তোদের কি কাজ? ও মুখ ভার করে বলল, কি করে জানাবো তোকে? তোর কি আর আমাদের জন্য সময় আছে? একটা মেয়ে পেয়ে আমাদের বন্ধু দিল দুনিয়া এমন ভাবে তুলেছে, বন্ধু কবে দেশে এলো, কি করলো কিচ্ছু জানে না। তুই তো আমার একটা খোঁজ পর্যন্ত নিসনি বিট্টু। তীব্র চোখ বুজে শ্বাস ফেলল, প্রয়াস চালালো রাগ আটকাতে। তার বন্ধু মহল পুষ্পিতাকে এমন নোংরা চিঠি পাঠিয়েছে, কথাটা মনে করলো আগুন জ্বলছে মাথায়। আমি খোঁজ নেইনি বলে ভীতু মেয়ের পেছনে পড়েছিলি? আরমান জিভ কাটে। মিরাজ শশব্যস্ত সাফাই দেয়। এই না না, ওটা তো আমরা অন্য একটা কারণে করেছিলাম। মুশফিকের কণ্ঠে বিরক্তি, বলল, আমি জানতাম বিট্টু রেগে যাবে, এর জন্য এই প্ল্যানে আমি থাকতে চাইনি। তোদের সব কটার জন্য এখন আমিও মার খাবো। শিশির মতো ঠোঁট ওটায় সে। তীব্র সরু চোখে চাইল। কিসের প্ল্যান? ফের মুখ দেখা দেখি করলো ওরা। মিরাজ মিনসে কণ্ঠে বলল, আসলে হয়েছে কি, তোকে ছাড়া আমাদের বাড্ডাতে একটু মন টিকছিল না, তাই জন্য সবাই মিলে এখানে এসে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। মানে আমরা চেয়েছিলাম এমন কিছু করব যাতে তুই খুব চমকে যাবি, শখ খাবি, কিন্তু কিছুতেই কিছু পাচ্ছিলাম না জানিস। আবার একটু অভিমানও হচ্ছিল এখানে আসার পর। শেষ 2 মাস তুই তেমন যোগাযোগই করছিলি না বলে, তাই ভাবলাম এক ঢিলে 2 পাখি মারব। মানে এমন কিছু করব যাতে তোকে একটা ছোট পানিশ করা হবে, আবার ওই সারপ্রাইজ দেওয়া হবে। কিন্তু মাথায় কোনো বুদ্ধি আসছিল না। এরপর হঠাৎ করে ভাবলাম যদি পুষ্পিতাকে একটু বিরক্ত করা নাটক করি, তুই তো রেগে মেগে মারতে আসবি কনফার্ম। এসে যদি দেখিস আমরা এখানে, তখন তোর ভরকে যাওয়ার চেহারা দেখেই আমরা মজা নেব ভেবে। সেজন্য কাল যখন ওদের বাসায় তোকে আর নাহিদকে এক নজর দেখলাম, সেই সুযোগটা আর হাতছাড়া করে নেই। তীব্র তপ্ত চোখ দেখে ঢোক গিল মিরাজ, বলল, সত্যি বলছি, যা করেছি তোকে ভালোবেসে, এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। সাথে গলার কাজটা খামচে ধরলো। তার দেখা দেখি বাকিরাও ধরলো। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসলো শাফিন। তীব্র নিরুত্তর। বসে বসে কামরার চারপাশটা দেখলো একবার। কয়েকটা এলোমেলো রাখা পানির বোতল, সিগারেটের ছাই ভরা অ্যাস্ট্রে, দরজার পেছনের হ্যাঙ্গারে ঝোলানো শার্ট, এক কোণায় রাখা 3টে লাগেজ, আর ফ্লোরে বিছানো একটা চওড়া বিছানা। সাথে কয়েকটা প্লেট বাটি ছাড়া কি তেমন কিচ্ছু নেই এখানে। খায় কোথায় এগুলো? বাইরে থেকে অর্ডার করে করে আনে। ফোঁস করে শ্বাস ফেলল তীব্র। মিরাজকে সে চেনে, গোটা বন্ধুদেরই তো আগাগোড়া জানা। ওরা এমন কিছু করার কথাও নয় যাতে সে রেগে উল্টাপাল্টা ঘটায়। সব মিলিয়ে ক্ষণিকের বিভ্রান্তিটুকু উবে গেল এবার। অতিষ্ঠ ভঙ্গিতে বলল, সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম জঘন্য প্ল্যান কারো মাথাতে আসতে পারে? এত গবেট কেন তোরা? মুশফিকও সায় মেলালো। আসলেই গবেট, কসম ভাই, এসব বিরক্ত টিরক্তর কিছু করতে চাইনি আমি। এই মিরাজ আর আরমানই জোর করেছি, তবে আমি শুধু ঢিল ছুঁড়ে মেরেছি। তুই তো জানিস আমার নিশানা কত পাকা, আর ওদের সব গান টান শুনিয়েছে ওই দুটোতেই। তুই ভুল বুঝছিস না, তুই হলি আমাদের জানের বন্ধু। তোর যেটা অপছন্দ সেটা আমরা করতে পারি, এটাও করতাম না, ওই শুধু তোকে এখানে আনার জন্যই। তীব্র রাগ ক্ষোভ আর টেকেনি, বরং হাসি পেল। সবগুলো মাসখানেক ধরে তার নাকের ডগায় একটা বাসা ভাড়া নিয়ে থাকছে, আর সে কিছু জানতেই পারল না। জানার চেষ্টাও করেনি অবশ্য। পুষ্পিতা আর নিজের শিক্ষক সত্তা জিয়ে রাখতে এমন ডুবে ছিল
অন্যদিকে নজর ফেরার সময় কোথায়? তাহলে এই জন্যেই দুবার বাড্ডা গিয়ে একটাকেও পায়নি। সাব্বিরদের যে বলে গিয়েছিল জরুরি কাজের কথা, এই তবে জরুরি কাজের নমুনা। তখনই হতাশ শ্বাস ফেলল শাফিন, আহত কণ্ঠে বলল, আর আমি তো কিছুই না করেই লাথি খেলাম। এখানে এলাম কাল রাতে, আর আজকেও লাথি দিয়ে আমাকে স্বাগত জানানো হলো। অবশ্য এর থেকে ভালো অভ্যর্থনা বিট্টু মস্তান দিতে পারে। পরপরই মুখ কালো করে বলল, আমাদের দেখে তুই খুশি হসনি বিট্টু? তীব্র সব ক্ষোভ শেষ, উধাও অযাচিত ক্রোধ। বন্ধুদের দেখে খুশি হওয়ার সত্যিটা ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো এখন। উঠে সেই জড়িয়ে ধরল শাফিনকে। বাকিদের ঠোঁট জুগলে ফোয়ারার ছুটল হাসি। স্বস্তিতে লুটপাট হলো বক্ষ। যাক, বিট্টুটা ভুল বোঝেনি তাহলে। তীব্র ওদের উদ্দেশ্যে হাত বাড়ালো, তখনই অমনি এক একটা ছুটে এসে যে যার মতো চাপটে ধরল ওকে। 5 বন্ধুর মিলনের উল্লাস ভেসে বেড়ালো হাওয়ায়। সকলের সাথে তাল মিলিয়ে হই হই করল বাড়িঘর। তীব্র সরে এসে শুধালো, আন্টি কেমন আছে? শাফিন হৃষ্টচিত্তে বলল, আলহামদুলিল্লাহ, খুব ভালো। ওদের চিকিৎসা ব্যবস্থা এত দারুণ না, অপারেশনের পরেই মা ফিট। ও হ্যাঁ, আসার সময় আমাকে বারবার বলেছে তোকে নিয়ে যেতে। হাসপাতালে বসে প্রাণ ভরে দোয়াও করেছে জানিস। কতবার কল করেছিলাম, ধরলি না। সময় পাইনি, আজকাল ফোন কোথায় রাখি সেটাই খেয়াল থাকে না। আর জানিসই তো মন্ত্রী মশাইকে প্রত্যেকটা দিন ফোন করে নতুন নতুন কাজ দেয়, ডেকে পাঠায়। কিছুটা ওনার যন্ত্রণাতেই সাইলেন্ট করে রাখি। কিন্তু নাহিদ গরুটাও তো ধরে না, ওটা কি করে রে? তীব্র আবার জায়গায় গিয়ে বসলো। জিজ্ঞেস করলো প্রথমে, সিগারেট আছে? ব্যস্ত ভঙ্গিতেই সিগারেট লাইটার এনে সব একসাথে এগিয়ে দিল আরমান। ও ঠোঁট গুজে আগুন জ্বালাতে জ্বালাতে বলল, সে আজকাল আমার থেকেও ব্যস্ত থাকে, চাকরি খুঁজছে। এতবার বললাম আমি ব্যবস্থা করে দেই, শুনল না। তার উপর আবার আমাকে পড়াতেও হয়। সহসা হোঁচট খেলো ওরা। বুঝতে না পেরে বলল, ওকে পড়াতে হবে মানে? তীব্র দীর্ঘশ্বাস ফেলল, বিরক্ত কণ্ঠে জানালো, আর বলিস না তো বাল, ছোট থেকে পড়াশোনাতে মনোযোগ না দিয়ে যে কি ভুল করেছি। লেকচারার হওয়া কি মুখের কথা? নিজেকে জানতে হয়, তারপর অন্যদেরকে শোনাতে হয়। সেজন্য রোজ রাতে নাহিদ যেটা দেখিয়ে দেয়, পরের দিন আমি সেগুলোই গিয়ে পড়াই। তারপরেও ভয় থাকি সিলেবাসের বাইরে না কেউ প্রশ্ন করে ফেলে, তাহলে তো হা করে চেয়ে থাকা ছাড়া কোনো উপায়ই থাকবে না। ওরা বিমূঢ় হয়ে আবার মুখ চাওয়াচাই করলো। শাফিন বিস্ময় নিয়ে বলল, বিট্টু মস্তান এখন ভয়েও থাকে, আবার পড়াশোনাও করে। বাপরে বাপ। অবশ্য ওদের কাছে শুনেছিলাম তোর এই হঠাৎ লেকচারার হওয়ার কথা। তখন যতটা না অবাক হয়েছি, এখন তো অবাকের চোটে আমার মাথা ঘুরছে রে। তীব্র একটু অস্বস্তিতে পড়ে গেল। এটুকুতে শাফিনের মাথা ঘুরছে, তাহলে তার যে রাতারাতি কত পরিবর্তন এসেছে সেসব জানলে কি করবে? মুশফিক তুলল ভিন্ন কথা, খুব গুরুতর কণ্ঠে বলল, ওসব বাদ। আচ্ছা বিট্টু, তুই নাকি সাব্বিরকে ফোন করে চাঁদা তুলতে মানা করে দিয়েছিস? তীব্র সোজাসাপটা জবাব দিল, শুরু চাঁদা নয় তো, দলবল নিয়ে ওখানে বসতেও মানা করেছি। শাফিন উদ্বিগ্ন হয়ে বলল, কিন্তু কেন? এত বছরে আমাদের পুরানো জায়গা, কত মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে নিজেদের জায়গা বানিয়েছিস তুই, হুট করে সবকিছু কেন উঠিয়ে ফেলতে বললি? আরমান বলল, এর আগে নাকি গিয়ে বলে এসেছে মেয়েদের দেখলে টিজ না করতে, সেটা বল। তীব্র বলল, বলার দরকার নাই, আমার কাজ আমার মাথায় আছে। আর যা করেছি বুঝে শুনে, কারণ ছাড়া আমি কোনো কাজ করি কখনো দেখেছিস? তার এক একটি রহস্যে মোড়া কথায় চারজন তড়িয়ে গেল বিভ্রমে। কিছু বুঝতে না পেরে বোকা বোকা চোখে চেয়ে রইল কেবল। তীব্র নিজেই বলল, আমি আর এসব গুন্ডামিতে নেই। চাঁদা তোলা তো দূর, অহেতুক কারো গায়ে টোকাও দেব না। বিট্টু মাস্তানের গ্যাং বাড্ডা থেকে বরাবরের মতো তুলে ফেলেছি। প্রত্যেকে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। ফ্যালফ্যালে বিস্ময় সমেত চেয়ে রইল কিছুক্ষণ। পরপরই ধরফর করে পাশে বসলো এসে। মিরাজ মুখ খুলল আগে, কণ্ঠে অবিশ্বাস। কি বলছিস? তুই না বলেছিলি মানুষকে ভয় দেখাতে? তাদের চোখে তোর জন্য ভয় দেখতে তোর ভালো লাগে, আনন্দ হয়, তাহলে হঠাৎ কি হলো? তীব্রর চাউনি নরম হলো।
অন্যরকম শোনালো ভরাট স্বর। বলল, না, মানুষকে ভয় দেখিয়ে যে আনন্দ, তার থেকে অনেক বেশি আনন্দ ওদের মুখে হাসি ফোটানোয়। বিপদে ফেলার চেয়ে বিপদে সাহায্যের হাত বাড়ানোতে সবচেয়ে বেশি ভালো লাগা। যখন কাউকে একটু সাহায্য করবি, তখন যেভাবে দোয়া করবে ওরা, দেখবি তোর দুনিয়াটাই বদলে গেছে। তুই ভেতরে যাই হোস, কোনো একটা মানুষের কাছে নিজেকে ভালো মানুষ বানানোতে যে সুখ, সেসব অন্য কিচ্ছুতে নেই। কথার পিঠে ওদের শব্দ ভাণ্ডার ফুরালো। হতবিহ্বলতায় কিছুই বলতে পারছে না। এতগুলো বছর যে বিট্টুকে চিনে এসেছে, দেখে এসেছে, এ যেন সে নয়। দুজনের মাঝে আকাশ পাতাল তফাৎ। তীব্র ফের বলল, আমি এই 4 মাস ভীতু মেয়ের সাথে থেকে দেখেছি পৃথিবীটা না অন্যরকম সুন্দর। প্রথমবার আমি কাউকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছি, জানিস? প্রথমবার মায়ের মতো কেউ আমার মাথায় হাত রেখে দোয়া করেছে। প্রথম কারো ঠোঁটে আমার জন্য হাসি দেখেছি। সেদিনই ঠিক করে নিয়েছি, ওসব আর নয়। আমি আর বিট্টু মাস্তান হতে চাই না। ভদ্র সভ্য লেকচারার তীব্র রেজাটাই আমার বেশি পছন্দ। আরমান হড়বড় করে বলল, কিন্তু চাঁদাবাজি তুলে দিলে আমরা খাবো কি? হাত খরচ চালাবো কি দিয়ে? নাইট ক্লাবে যাব কিভাবে? তীব্র সুচালু চোখে চাইল। কেন? হাত পা নেই তোর? কাজ করে খাবি, আরেকজন কষ্ট করে রোজগার করে, সেটা লুটিয়ে নেয়ার থেকে নিজে পরিশ্রম করে দেখ, নিজেকেই নিজের সম্মান করতে ইচ্ছে করবে। এই তো গত 4 মাস চাকরি করছি, হাত পেতে বেতন নিচ্ছি প্রতিবার। অন্যরকম একটা মজা এতে। আমার মনে হয় এই মজা তোদেরও পাওয়া উচিত। সাফিন তুচ্ছ হেসে মাথা নাড়ল দুপাশে। বলল, বিট্টু, তুই কি ভুলে গেছিস? আমি চাকরির চেষ্টা করে তারপরেই মস্তানিতে এসেছিলাম। এখনকার যুগে চাকরি তো সোজা না রে, আর আমাদের তো ব্যাকআপও নেই। মিরাজও সমান মুখ কালো করে বলল, সেই তো আমার সার্টিফিকেটের যে দশা, চাকরিটা দেবে কোন পাগলে? তীব্রকে বিচলিত দেখা গেল না। ধীর স্থির জানালো, তোরা চেষ্টা কর, ইন্টারভিউ অবধি তোদের দায়িত্ব। এরপর কাজ পাবি না পাবি সেটা আমি দেখে নেব। চাকরি নিয়ে তোদের ভাবতে হবে না, ওসবের জন্য মন্ত্রী মশাই আছে তো। মনের মতো সমাধান পেয়ে ওরা খুশি হয়ে গেল। একে একে উচ্ছলতা ফিরল নিভে যাকা চেহারায়। তবে এতটা সময় পাশে চুপটি করে দাঁড়িয়েছিল মুশফিক। বুদ্ধিমান ছেলেটা সূক্ষ্মভাবে লক্ষ্য করছিল তীব্রকে। এবার এসে কাছে দাঁড়ায়, কাঁধে হাত রেখে বলে, বিট্টু, তোর কি মনে হয় না ওই মেয়েটার প্রতি তুই একটু বেশি ডুবে যাচ্ছিস? তীব্র আজকে মিথ্যা বলল না। ইগো বজায় রাখতে কোনো রকম ভনিতাও করেনি। সোজাসুজি জানালো, যাচ্ছি না, গিয়েছি। আমি ওকে ভালোবাসি। মুশফিক চমকে তাকায়। একই রকম থমকে থাকে সকলে। সমস্বরে চেঁচিয়ে ওঠে। কি? আরমান অধৈর্য হয়ে বলল, আর ওই মেয়েটা, ও তোকে ভালোবাসে? এই যাত্রায় হতাশ সাব্যস্ত তার সুতনু আদরে, তেমনি নিরাশ কণ্ঠস্বর। না, কিছু তো বলিনি। মুশফিক বলল, এখনো না, কবে বলবি তবে? জানি না। যখন মনে হতো ওকে পছন্দ করি ততদিন সব কিছু গুছিয়ে করেছি। প্ল্যানের বাইরে কিচ্ছু হয়নি। অথচ যবে থেকে নিশ্চিত হলাম ওকে ভালোবাসি, তবে থেকে ওকে দেখলেই আমার সব এলোমেলো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি আমার মধ্যে নেই, এই জন্য কিছু চেয়েও করতে পারছি না। তাড়াহুড়োতে সব হাতছাড়া হয় যদি। সে বলল, হাত ছাড়া? কি যে বলিস বিট্টু, তুই হলি তীব্র রেজা তালুকদার, রাষ্ট্রমন্ত্রী জামশেদ আঙ্কেলের ছেলে। নিজেরও তো নামডাক আছে। তোর নজরে যেটা পড়বে সেটা হাতছাড়া হতে পারে কখনো? তীব্র বিদ্রুপ হেসে বলল, যে নাম ডাকের কথা বলছিস, ওসব শুনলে প্রেম যেটুকু হওয়ার সেটুকুও তো হবে না। মিরাজ যুক্তি দেয়। তাও ভাই, যাই বলিস তুই, ওই মেয়ের যা ভীতু, মনে নেই সাপিনের হাতে ছুরি দেখেই কেমন অজ্ঞান হয়ে গিয়েছিল? তুই এত কষ্ট না করে একটা কষে ধমক দে, ধমকেও লাগবে না। দেখবি তোর একটা চোখের রাঙানিতেই পুষ্পিতা ভয়ে প্রেমে পড়ে যাবে। বোকা বোকা কথাটায় ফিক করে হেসে ফেলল আরমান। তীব্র নিজেও বিরক্ত হলো। শাফিন বলল, চোখ রাঙানি নয়, আসলে ও যেটা বোঝাতে চাইছে সেটা হলো তোর পাওয়ার আছে বিট্টু, তারপরেও মেয়েটা এতিম, পেছনে মাথা তুলে
থাকার মতো কোনো আত্মীয় স্বজন কেউই নেই। ওর কাছে টানতে তোর তো 2 সেকেন্ডও লাগার কথা না। তীব্র নিশ্চুপ কিছুক্ষণ ঠান্ডা চোখে শাফিনের মুখের দিকে চেয়ে রইল। ছেলেটা অস্বস্তিতে ভুগে বলল, না মানে তোর ভালোর জন্য বলছি। তীব্রর দরকণ্ঠের সুদৃঢ় জবাব আসে, ফুল কখনো বজ্রপাতে ফোটে শুনেছিস? শুনিসনি, কারণ ফুল ফোটে মালির যত্নে। পুষ্পিতা আমার কাছে ফুল, ভীষণ কোমল সুন্দর একটি ফুল, যে ফুলে পাওয়ার খাটিয়ে মুষড়ে দেওয়ার মতো ভুল তো দূর, জোড়াজোড়ির একটা আঁচও লাগাবো না আমি, যত্ন করব, ভীষণ যত্ন, সেই সাথে পৃথিবীর সবটুকুন নিবেশন দিয়ে বাঁচিয়ে রাখবো আমার বুকের মধ্যে। মারকুটে তীব্রর মুখে আচমকা এই প্রেমিক সুলভ কাব্য সবার যুক্তিতর্ক হারিয়ে যায়। তবে বিস্তর হাসল শাফিন, আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ে বলল, বাবা, শেষমেশ আমাদের বন্ধুটাও প্রেমে পড়েছে তাহলে। যাক, খুব ভালোই করে চাইছিলাম কেউ একজন আসুক। এই যে তোর মেয়ের প্রতি চূড়ান্ত অনীহা ছিল, কাটিয়ে দিক সেটা। দেরিতে এলেও তো এসেছে, যার জন্য বিট্টু মস্তান রীতিমতো লেকচারার বেনে গেল। সে মেয়ে কিন্তু তোর পাওয়ারফুল রে বিট্টু, সাবধান। সবার হাসির মাঝে ভাবনায় বুধ হলো তীব্র। তারপর আচমকাই গম্ভীরতার ছাপ বসল আরণে। ফট করে প্রশ্ন ছুড়ল, তোরা এখান থেকে কবে যাচ্ছিস? হাসি মুখে মুখগুলো চুপসে এলো অমনি। মুশফিক মিনসে কণ্ঠে বলল, কেন থাকবি না কদিন? তীব্র চড়া কণ্ঠে বলে, একদম না, তোদের নিয়ে বিন্দুমাত্র রিস্ক নেব না আমি। এখানে থাকলে কোনো না কোনো গন্ডগোল তো নিশ্চিত ঘটাবি। মিরাজ ব্যস্ত যুক্তি দিল, বিশ্বাস কর, আমরা এরকম কিছুই করব না। তুই ভালো হয়ে গেছিস না, এবার আমরা হব। এই তো এখানে 1 মাস এসেছি, কোনো মেয়েকে বিরক্ত করিনি। আর বিরক্ত করব কি করে ভাই? আমরা তো বাইরের বের হইনি, খাবার দাবার সব অনলাইনে আনিয়েছি। আর বাড়িতে যা লাগতো ওই দারুণের ছোট ছেলেটাকে দিয়ে আনাতাম। তীব্র ভ্রু উচালো, তা কদিন বসে বসে খাবি এভাবে? বের হতে হবে না, তখন তো অকাজ ঠিকই করবি। আরমান বলল, বসে খাবো না তো, আমরাও চাকরি করব। তুই আঙ্কেলকে দিয়ে সুপারিশ করলেই তো চাকরি কনফার্ম হবে, তাই না? আর দেখ ভাই, চাকরিতে ঢুকলে অফিসে যত খাটাখাটনি, তে দম ফেলবি না, মেয়ে দেখে টিস করবি। শাফিন বলল, আমি তো এখানে থাকতে পারলাম না, মা বনুকে দেখার জন্য আমি ছাড়া কেউ নেই। তবে ওরা থাকুক না বিট্টু, এইবার মতো তো বিশ্বাস কর বেচারাদের, তোকে ছাড়া আসলেই আমাদের ভালো লাগে না। ওরা থাকলে আমিও মাঝে মধ্যে আসবো। সেই কবে থেকে একসাথে চলছি, প্লিজ তাড়িয়ে দিস না ওদের, প্লিজ। মুশফিকের কণ্ঠেও অনুরোধ, আমরা প্রমিস করছি এমন কিছু করব না যাতে তোর অসুবিধে হয়। হ্যাঁ, কিছু করব না। এতজন এতবার করে বলায় তীব্র দমে গেল। মুখের উপর মানা করতে মায়াও হলো বটে, তবে সতর্ক করলো কড়া গলায়, কথাগুলো যেন মনে থাকে। ফ্ল্যাটে আসার 4 মাস, অথচ এই প্রথম ছাদে এলো নাহিদ। আহামরি সুন্দর বলতে এখানে কিছু নেই, বরং এপাশ ওপাশ টাঙানো দড়িগুলো মাথার উপর ঝুলছে। এক কোণে কয়েকটা নয়নতারা গাছের চারা, আর বিশাল বড় একটা ট্যাঙ্কি ছাড়া বাকি সব ফাঁকা। অথচ ঠান্ডা হাওয়ায় মন চুরিয়ে গেল ওর। শ্বাস টানল লম্বা করে। শান্ত ভোর, মৃদুমন্দ আলোর ছটা আসছে। ছোট ছোট পাখিদের দল নীল ছেড়ে পাড়ি দিচ্ছে গগনে। নাহিদ চারিদিকে দেখছে, মন টিকছিল না ঘরে। বিট্টুটাও নেই, এত ভোরে কোথায় যে গেল? গেল তো গেল, ওকে সঙ্গে নিলেও তো পারত। হঠাৎ ডানে ফিরতেই খেয়াল পড়ল রেলিং ধরে দাঁড়িয়ে আছে নুহা, পিঠ ফেরানো ওদিকে, কানে ফোন। ক্লান্তহীন বকবক আর কণ্ঠ শুনেই চিনে ফেলল নাহিদ। প্রথমে অবাক হলো, এই ভোরে এই মেয়ে এখানে। পরপরই ঠোঁটে হাসি টেনে এগিয়ে গেল কাছে। কিছু বলতেই যাবে পূর্বেই ওপাশ হতে নুহার কর্কশ বাক্য ভেসে আসে। খুব রেগে রেগে কথা বলছে মেয়েটা। অমনি হাঁটুকো গিনে নিল নাহিদ। সজাগকারী স্পষ্ট রূপে বাড়ি খেল নুহার সব কটা কথা। নিরন্তর ঝাড়ি মারছে কাউকে, মেয়েলি কণ্ঠে কি তেজ। নাহিদের দুর্বল বুকে বজ্রের নেই আঘাত হানি সেসব। এমন ধমকে ধামকে কথা বলতে কোনো মেয়ে মানুষকে আজ অব্দি দেখেনি সে। মেয়েরা হবে মোমের মতো নরম,
যেমন কোমল মন তেমন কোমল চালচলন থাকবে এদের। তা না, এই মেয়েকে দেখো, নির্ঘাত আয়শানটি জন্মের সময় মুখে মধু দেয়নি। তক্ষুনি ঘুরে চাইল নুহা। চিন্তায় মশগুল নাহিদকে আচমকা দেখে চমকে উঠল একদম। শঙ্কায় আতঙ্কে চেঁচালো, ও মা গো! কিন্তু ভীতু নাহিদের ভয় লাগেনি আজ, বরং অবাক চোখে চেয়ে রইল সে। চঞ্চল নজর আটকে গেল নুহার চোখের ওপর। বিস্মিত হয়ে বলল, আপনি কাঁদছেন মিস নুহা? হুটহাট ব্যাপারটায় মেয়েটা অপ্রস্তুত হয়ে পড়ল। চট করে ঘুরে গেল আবার। চোখ মুছতে মুছতে বলল, না, কাঁদবো না কেন? মুচকি হাসল নাহিদ। আপনার ভাষ্য মতে আমি ঢেঁড়স হতে পারি, কিন্তু কেউ কাঁদছে কিনা সেটা বুঝবো না, অতটা আহম্মক আমি নই। নুহা ফিরল ভেজা নয়নে, অথচ খ্যাক করে বলল, বুঝলে বুঝেছেন, কি করবো এখন? নাচবো? নাহিদ স্ফূর্ত চিত্তে বলল, আপনি নাচতেও পারেন নাকি? ওয়াও, কত গুণ আপনার। নুহা ভ্যাবাচেকা খেলো। আগের চাইতেও ভয়ানক ক্ষেপে বলল, এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, আমি একটু শান্তি মতো কাচ্ছি, সেখানেও এসে জ্বালাচ্ছেন। মানে আমি তো কিছু করিনি, রেগে যাচ্ছেন কেন? রাখবো না কেন? সম্বল বলতে আমার আছেই তো এই একটা জিনিস। বলতে বলতে নাক টানল নুহা, কিন্তু হাসি পায় ওর। মেয়েটা সবসময় বিট্টুর মতো মেজাজ দেখায়, অথচ কাঁদতে দেখলো আজ প্রথমবার। বাহ, কাঁদলে একেবারে বাচ্চা বাচ্চা লাগে তো। ভাবনা কাটল নুহার দুঃখী কণ্ঠ শুনে। সে নিজে নিজেই প্রলাপ ধরেছে, এই দুনিয়ার সবাই স্বার্থপর, সবার বিপদে আমাকে খাটায়, অথচ আমার বিপদে একটা কাউকে পাশে পাচ্ছি না। নাহিদ গলা খাকারি দিল। জিভখানা উসখুস করছে কথার পেছনের কারণ জিজ্ঞেস করতে, কিন্তু বিধিবাম মেয়ে যা রাগী, ফের চেতে যায় যদি। কিন্তু কৌতূহল কি আর থামে? রোহেশ হয়ে শুধালো, আপনার কি কিছু হয়েছে মিস নুহা? নুহা চোখ তুলল একবার। কান্নায় ফুলতে থাকা ঠোঁট চেপে চুপটি করে রইল। পুষ্পিতার মতো নিজেও আজ মস্তক নুইয়ে নিল গলার। নাহিদ নরম কণ্ঠে বলল, মিস নুহা, আমি আপনার খারাপ চাইবো না। মানুষটা আমি যে মোটামুটি ভালো, সে নিশ্চয়ই এতদিনে বুঝেছেন। তা আপনার সমস্যাটা কি বলা যাবে আমাকে? এমন মধুর স্বরে নিবেদন কেউ করেছে কখনো? করলেও হয়তো এরূপ কলকণ্ঠের ন্যায় কানে লাগেনি নুহার। মেয়েটার পাথুরে মন গলল, থেমে থেমে বলল, তেমন আহামরি কিছু না। আসলে কিছু অ্যাসাইনমেন্ট বাকি আছে আমার, কাল জমা করতে হবে। কিন্তু সাবজেক্টটাতে আমি এত কাঁচা, কোথা থেকে কি করব কিছুই বুঝতে পারছি না। কতজনকে ফোন করলাম হেল্প করতে, কেউ গায়েই মাখছে না। বারবার বলছে আমরাও করিনি। যতই বলুক, আমি জানি ওদেরটা ওদের ঠিকই করা শেষ, শুধু আমাকে সাহায্য করবে না দেখি বাহানা দিচ্ছে। কাল ঠিক সময় মতো শো করবে ম্যামের সামনে। এই অ্যাসাইনমেন্ট করতে না পারলে এক্সামের সময় নম্বর বাদ যাবে। আমি যে কি করবো এখন? নাহিদ বলল, পুষ্পিতার থেকে তো হেল্প নিতে পারেন। নুহা বড় নিরুপায় চোখে চাইল। কি করে নেব? আমাদের প্রাইভেটের সিস্টেম তো ওদের সাথে মিলছে না। ও আচ্ছা। তারপর নিম্নষ্ঠ কামড়ে চিন্তায় ডুবে গেল নাহিদ। নুহা নিজেই বলল, আচ্ছা, তীব্র স্যার কোথায়? ওনাকে খুঁজেছিলাম, পাইনি। উনি থাকলেও কিছু হেল্প নেওয়া যেত। এইবার চমকে উঠল ছেলেটা। পুষ্পিতা নিস্তব্ধ। সুদর্শনার নয়ন ভর্তি কেবল ফেল ফেলে বিস্ময়। টের পাচ্ছে শ্রবণেন্দ্রিয়ের উষ্ণ ধোয়ার সৃষ্টি। কুঞ্জরি পাকিয়ে কোথাও ছুটে পালিয়ে যাচ্ছে ওরা। মেয়েটা এখনো বিশ্বাস করতে পারছে না। একটু আগেই তীব্র বলল ওসব, অথচ গোল গোল চাউনি দেখে হাসলো সেই যুবক। ভীষণ চতুরের ন্যায় মিটিমিটি হাসি। পুষ্পিতা স্তম্ভের মতো থেমে, কণ্ঠে অনিশ্চয়তা। হ্যাঁ, তীব্রের মাঝে বিব্রত হওয়ার চিহ্ন মাত্র নেই। নিটল ওষ্ঠ হাস্যবানে বহাল। উত্তরের বদলে আচমকা ঘনিষ্ঠতা বাড়িয়ে দিল সে। পুষ্পিতা হক চকায়, সিমেন্টের মতো লেগে যায় দেওয়ালে। তীব্র একই রকম চেয়ে থেকে বলল, কি বলেছি বোঝনি? পুষ্পিতা জবাব দেবে কি বলবে কিচ্ছু জানে না। তার কান দুটো ঝাঁঝা করছে কেমন। তীব্র ভ্রু বাঁকায়। আশ্চর্য, কথা নেই কেন? পুষ্পিতা নড়ে উঠল। ঠিক ছলকে ওঠার মতো দেখালো তার শীর্ণ দেহ। কথা থাকবে কি করে? বিস্ময়ের দাপাদাপিতে যে সব খুইয়েছে। বেগ বুঝিয়ে তার ঠোঁট নড়ল এবার। তীব্রর মনে হলো কথা নয়, রক্তজবা হতে বেরিয়ে এসেছে সুরশাল এসরাজের সুর। খুব মিহি আওয়াজে শোনালো,
আপনি আমাকে এইসব বলছেন কেন? আপনি তো আমার স্যার। তীব্র কপাল কুচকালো। তো পুষ্পিতা মেয়ে এলো ওর তো বলার ধরনে। আনত হয়ে বলল, এসব বলা ঠিক না। মানুষ শুনলে কি ভাববে? তীব্র অমনি সোজা হয়ে দাঁড়ায়, দূরত্ব বাড়ায়, প্রশস্ত কাঁধ উঁচায় জবাবে। এখানে ভাবার কি আছে? মানুষ মানুষকে সুন্দর বলতে পারে না। পুষ্পিতা বলতে গেল, না মানে তা পারে, কিন্তু আপনি আমাকে। কথা কেড়ে নিল সে। তোমাকে কি সুন্দর বলেছি? আচ্ছা একটা কথা বলো, আমি দেখতে কেমন? পুষ্পিতা হতভম্ব চোখে চাইল। জি। তীব্র চসূচক শব্দ করে বলল। এই জি ছাড়া আর কিছু শেখনি? পুষ্পিতা ঠোঁট উল্টালো ও ফের শুধালো। বললে না আমাকে দেখতে কেমন? পুষ্পিতা ছটফটে চিত্তে একবার নিজেকে আরেকবার তীব্রকে দেখল। দুজন এত কাছাকাছি, আর একটু হলেই চওড়া বুকটা মিশে যাবে ওর শরীরে। এই প্রশ্নের উত্তর না পেলে লোকটা যে ছাড়বে না ঢের বুঝেছে। চোখ নামিয়ে বলল, ভালো। তীব্র চোখ শুরু করলো। শুধু ভালো? ওর কণ্ঠে মৃদু উদ্বেগ। না আসলে সুন্দর। সাথে লজ্জায় বুঝে এলো সে, যেন মাথা তুলতেও কষ্ট। তেড়ে আসা হাসি পুরন্ত ঠোঁটে পিষে নিল তীব্র। সহজ কণ্ঠের বক্র প্রশ্ন। এবার যে তুমি আমাকে সুন্দর বলেছ, এটা শুনলে কেউ কিছু ভাববে না? পুষ্পিতা মাথা তোলে। আপনি তো জিজ্ঞেস করলেন। আমি জিজ্ঞেস করলেই বলবে? পুষ্পিতা এমনিতেই বোকা, বুদ্ধি শুধু যা ছিল সেটুকুও এলোমেলো হয়ে গেল। চেয়ে রইল নির্বোধের মতন। তীব্র আরেকবার হুট করে চলে গেল কাছে। সুরম্য ঘটনার পুনরাবৃত্তিতে মেয়েটা আটকে ওঠে, গুটিয়ে যায়। তীব্রর বাইসেপসে উঠলে ওঠা হাতটা দেয়ালে ঠেকালো, ঠিক তার মাথার পাশে। পুষ্পিতার ভরকে যাওয়ার মুখখানায় এক সেকেন্ডে ঘুরিয়ে আনলো নজর। একেবারেই সোজাসুজি ভরিদাহীন জানিয়ে দিল, সুন্দরকে আমি সুন্দর বলতে জানি। আজ তুমি একা, কাল যদি চারপাশে 100 জনও থাকে, আমি তাও বলবো তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি সুন্দর। শেষটুকু বলতে বলতে গলার স্বর আরো কমে এলো তীব্রর, ঠিক যেমন কমে এলো পুষ্পিতের হৃদযন্ত্রের গতি। অস্থির চিত্তে একটুখানি জলের জন্য হাঁসফাঁস করলো সে। যখন ধাতস্থ হলো তীব্র, তখন সামনে নেই, চলে গেছে। বুকের তোলপাড় আর ধুক ধুক শব্দের তোপে সেই প্রস্থান অব্দি টের পেল না মেয়েটা। একটা শক্ত খাম্বার মতো দাঁড়িয়ে আছে মিথিলা, তার মুখে ঘন আমাবস্যার চিহ্ন। সামনে টেবিলে বসে চুপচাপ খেয়ে যাচ্ছে পলাশ, আর এতেই রাগ বেড়ে চড়াও হচ্ছে ওর। রান্না করে দিতেই সারের মতো কিলতে বসে গেল। একবার সাধলো না, বললো না চলো একসাথে খাই। মিথিলার দুঃখ উপচে আসে বুকে। এমন জীবন কি ও চেয়েছিল? কানাডা কানাডা করে লাফিয়েছে। বিদেশ বিভুই ঘুরে একাকার করার চিন্তায় যেখানে অস্থির ছিল, সেখানে আসার পর থেকেই ঘরবন্দি। পলাশটা কোথাও নিয়ে যায় না। মিথিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার নজর বোলালো হাতে। রান্নার সময় তেলে পেঁয়াজ ছাড়তে গিয়ে ছিটকে এসেছে কিছু। জ্বলছে খুব, ফোসকা পড়তে পারে। এত আহা উহু করলো, অথচ পলাশটা ফিরে উঠতে দেখেনি। মিথিলার এত কান্না পেয়েছিল তখন। ও দীর্ঘশ্বাস ফেলল। কিছু অতীতের কথা মনে পড়ল হঠাৎ। একবার রাহাতের পরীক্ষার সময় সালমা বেগম সাথে গিয়েছিলেন। পুষ্পিতা নিজে থেকেই রান্না করতে গেল। ভাতের মার গলাতে গিয়ে সব গড়িয়ে হাতে পড়ল বেচারির। চিৎকার শুনেও মিথিলা ঘর থেকে নড়েনি। যখন পুষ্পিতা নিজে ছুটে এসে ক্ষত জায়গায় মলম লাগাচ্ছিল কেঁদে কেঁদে, সেও একই রকম মুখ ঘুরিয়ে থেকেছে। একটাবার জিজ্ঞাসাও করল না কি হয়েছে। ওর হাত খসে পড়ে যাক তাদের তার কি? ইস, না জানি তখন পুষ্পিতাটার কত খারাপ লেগেছিল। মিথিলার আজ খুব আফসোস হলো নিজের আচরণ নিয়ে। এই যে ও কোনো কাজ করেনি বাড়িতে, কেন? পুষ্পিতার জন্যই তো। চাওয়ার আগেই মুখের সামনে পানির গ্লাস বাড়িয়ে ধরতো মেয়েটা। আচ্ছা, ওকে কি খুঁজে পাওয়া গেছে? বিদেশে এলো কতগুলো দিন, অথচ বাড়িতে কথা হয়েছে মাত্র 2-3 দিন হবে। পলাশ ওকে এখনও এখানকার সিম কার্ড কিনে দেয়নি। নিজের ফোন থেকেও তেমন কথা বলতে দেয় না। শয়তানটা কি যে চায়। পলাশ খেতে খেতে একবার চোখ তুলে চাইল। মিথিলার ভাবনায় বুধ মুখায়ও দেখে হাসল মনে মনে। কি দাপট দেখিয়েছিল প্রথম প্রথম, অথচ এখন চোখ মুখে কি অসহায়ত্ব। অহংকারে উঠবি আর। কথা শুরু করতেই গলা খাকারি দিল সে, বলল,
দাঁড়িয়ে আছো কেন? খেতে বসলেই তো পারো। মিথিলা নড়ে ওঠে, ভাবনা কেটে যায়, সাথে বদলে যায় মুখভঙ্গি। রেগে ভাবে, এতক্ষণ দাঁড়িয়ে আছি চোখে পড়েনি, এখন নিজে খাওয়ার প্রায় শেষ তখন বলছো? ভাব নিয়ে বলল। খেতে নেই। পলাশ মাথা নাড়ল। ও আচ্ছা। তার নম্র স্বর শুনে মিথিলা ভেবেছিল একটু ইগো দেখাবে, তাহলে ঠিক ওকে সাধবে পলাশ, তোষামোদের মতো অনুরোধও করবে। অথচ সে পুরুষ আরেকটি বারও ওসব মুখে আনাও দূর, আচমকা ভাতের গামলায় জল ঢেলে দিল। আটকে উঠল মিথিলা, আর্তনাদ করে বলল, এ কি? পলাশ নিরুৎসাহিত উঠে চলে গেল বেসিনে। মিথিলা তখনও হতচেতন, হতবাক, গোলাকার চোখ দুটো বাইরে ঠিকরে আসার দশা। পরপরই তেজে জ্বলে উঠল মাথা। পলাশের কাছে গিয়ে বলল, কি করলে এটা? পলাশ হাত কষলে কষলে ধুচ্ছে, না চেয়ে বলল, কি করলাম? ভাতে পানি ঢাললে কেন? তুমি না বললে খিদে নেই? তাই বলে তুমি পানি ঢালবে? পলাশ বলল, আর হ্যাঁ, না হলে নষ্ট হতো। আর ফ্রিজে রাখো, ভাত গরম করে খেতে নেই, ব্যাকটেরিয়া হয়। মিথিলা আশ্চর্য মনে রইল, কিছু বলার ভাষা অবধি নেই। তার স্তম্ভিত হয়ে থাকার মাঝে পাশ কাটিয়ে ঘরে চলে গেল পলাশ। যেতে যেতে ওষ্ঠপুটে দেখা গেল সিনেমার ভিলেন সম অসরল হাসি। পেছনে দাঁড়িয়ে ফুসল মিথিলা। পলাশটি ইচ্ছে করে কাজটা করেছে বুঝতে বাকি নেই। না, অনেক হয়েছে, এই সংসার নামক চিড়িয়াখানায় আর পোষাচ্ছে না ওর। পলাশ কোনো রকম দায়িত্ব তো পালন করেই না, উল্টে জ্বালিয়ে মারে ওকে। খাবার দাবার মুখের সামনে এগিয়ে দেওয়া জুতো মুছিয়ে নেয়, অথচ রাতে ঠিকই সুরসুর করে কম্বলের তলায় ডাকে। কেন? সে কি ওর খোরাক মেটানোর বস্তু? না না, আর সম্ভব না। কালিও বাবাকে ফোন করবে, বলবে এখান থেকে নিয়ে যেতে। ভিসার মেয়াদ শেষ হওয়ার কোনো দরকার নেই। কানাডার এই বিভৎস রূপ তার চাই না, এর থেকে দেশেই ভালো। ঘরের ভেতর ভো ভো শব্দে সিলিং ফ্যান চলছে, বাইরে নিশ্চুপ ঠান্ডা প্রকৃতিতে হামাগুড়ির মতো করকরে কোলাহল। সবকিছু ছাপিয়ে হা করে নাহিদের দিকে চেয়ে আছে নুহা। মাথার স্নায়ুগুলো ঠিকঠাক কাজ করছে না ওর। বিচক্ষণ মেয়েটার ব্যাক্কেল ভাবমূর্তি বড্ড বেমানান লাগছে আজ। ওদিকে ভীষণ মনোযোগে তথস্থ নাহিদ, তার চোখ দুটো ফেভিকলের ন্যায় বসে আছে ল্যাপটপে। মাঝে মধ্যে কিছু লেখালেখি করছে খাতার সাদা পাতায়। মনোনিবেশের শতভাগ খাটিয়ে নুহার অ্যাসাইনমেন্ট করছে ছেলেটা, আর এতে যত বিস্ময় ওর। এই মুহূর্তে দুজন বসে আছে নুহাদের ফ্ল্যাটে। কাজ শেষে বড় করে দম ফেলল নাহিদ। ঠোঁট দুটোতে যুদ্ধ জয়ের মতো হাসি টেনে নুহার দিকে চাইল। কলেজের কালি গাঁথা কাগজগুলো বাড়িয়ে দিয়ে বলল, নিন আপনার অ্যাসাইনমেন্ট ডান। নুহা তখনও তাজ্জব, অবাকের তোর সামনে ওঠেনি। বিহব্বল হয়ে বলল, শেষ? জি দেখুন সব ঠিকঠাক আছে কিনা। নুহা দ্বিধাগ্রস্ত তার জবাব নিয়ে হাতে নিল কাগজ, কিন্তু এখনো তার বিস্ময় কাটেনি যে। সেই ধাক্কার দোলাচলে কোনো কিছুই বিশেষ মাথায় ঢুকলো না। নাহিদ একবার দেয়াল ঘড়ি দেখল, সময়টা মেপে নিয়ে উঠে দাঁড়ালো চটপট, ব্যস্ত ভঙ্গিতে বলল, আমি এখন আসছি মিস নুহা, আমার আরেকটা ইন্টারভিউ আছে। নুহা তাকিয়ে কিছু বললো না, কিছু করলো না, এমনকি এক চুল নড়ল না অব্দি। ও বলল, থাকুন তবে, আর আপনার প্রফেসর কি ফিডব্যাক দেয় এটা দেখে একটু জানাবেন কেমন? অনেকদিন পর করলাম, ভুল থাকতে পারে, আসি। নাহিদ নিজের মতো বলে কয়ে বেরিয়ে গেল। তখনও একভাবে চেয়ে রয় মেয়েটা। এই বোকা ছেলেটা আসলেই এত ব্রিলিয়ান্ট, এক চুটকিতেই সব অ্যাসাইনমেন্ট শেষ করে ফেলল। দরজার লকটা ছোট করে শব্দ তুলতেই হুঁশ ফিরল নুহার, নড়ে উঠল চটক কাটার ন্যায়। নাহিদ বেরিয়ে গেছে বুঝতেই উড়ে এলো দরজায়, চেঁচিয়ে বলতে গেল, আরে চা। চুপ করে গেল পরপর, নিজের প্রতি নিজেরই ফেপে উঠল রাগে। বিড়বিড় করলো, এখন চেঁচিয়ে লাভ কি? অকাজ তো ঘটিয়ে ফেলেছিস। ইস, লোকটা এত বড় উপকার করলো আর তুই এক কাপ চাও সারলি না। ছি। সময় তখন পেরিয়েছে। নাহিদের ইন্টারভিউ 11টায়। এ মাসে এটাই তার লাস্ট ইন্টারভিউ। যতগুলো দিয়েছে একটা না একটাতে তো টেকার কথা। একবার টিকে গেলেই ব্যাস, আর কিচ্ছু চাই না। কাজের চাপ এমনভাবে ডেকে ডেকে কাঁধে তুলবে, মিথিলা তো দূর, ওর 14 গোষ্ঠীরা কথাও আর মনে পড়বে না। নাহিদ প্রায় ছোটার মতো করেই কেটে এসে থামল।
আরেকটু সামনে এগিয়ে রিক্সা স্ট্যান্ড পড়ে। তবে ভাগ্যক্রমে বাইরে আসা মাত্রই দেখল সম্মুখ হতে একটা খালি রিক্সা ছুটে যাচ্ছে। শশব্যস্ত ডাক ছুড়ল, এই মামা। শুধু সে একা নয়, পেছন হতে আরেকজন ডেকে ওঠে, এই রিক্সা বোধে। সমস্বরের ওই মেয়েরই আওয়াজে চকিতে ঘুরে চাইল নাহিদ। নুহা হন্তদন্ত ভঙ্গিতে সরে দাঁড়িয়েছে সে। এত ব্যস্ত ভাবমূর্তি, কবজিতে গড়ির বেলটা লাগাচ্ছে এখনো। রিক্সা দাঁড়িয়েছে, দুজনকে এক নজর দেখে বলল, কেডা যাইবেন? নুহা নাহিদ মুখ চাওয়াচাই করলো। নাহিদ বলল, আপনি যান, আমি অন্য রিক্সা নিয়ে নিচ্ছি। না না, আপনি আগে ডেকেছেন, আপনি যান। সমস্যা নেই, আপনি যান, আপনার ক্লাস মোর ইম্পর্টেন্ট। নুহা বলল, আর আপনার ইন্টারভিউ, ওটার কি গুরুত্বপূর্ণ নয়? শুধু শুধু এত ঝামেলা করতে হবে না, আপনিই যান। নাহিদ মৃদু হেসে বলল, না না, ঝামেলা কিসের? আমি তো বললাম অন্য রিক্সা নিয়ে নেব, আমার সমস্যা হবে না, আপনি যান। নুহার মেজাজ খারাপ হলো, খ্যাক করে বলল, বললাম না আপনি যান, এত নানা করছেন কেন? হ্যাঁ, ছেলেটা ভ্যাবাচাকা খায়, তাজ্জব হয়ে যায়। আরে ভালো কথাই তো বলছি, তাও রেগে যাচ্ছেন কেন? নুহা নিভে এলো, মিনমিন করে বলল, সরি, আসলে আমার এই এক সমস্যা, যখন তখন মেজাজ চড়ে বসে। যাকগে, আপনি এত কথা না বলে রিক্সা নিয়ে যান তো ভাই। নাহিদ ফের কিছু বলতেই যাচ্ছিল, রিক্সাওয়ালা বিরক্ত হয়ে বললেন, আজগবি ব্যাপার স্যার, তো আমারে খাড়া কইরা রাইখা নিজেই ঠেলাঠেলি করতাছেন কেন? দুইজন যখন দুইজনে চিনেন তখন এক লগেই গেলেই পারেন। বাড়াও বাইচাপ সময়ও। প্রথম দফায় খুব আশ্চর্য হলো দুজনে, একসঙ্গে যাবে, তাও এক রিক্সায়। পরপরই নুহা হাত ঘড়ি দেখল, সময় বেশি নেই, যখন তখন ফের বৃষ্টি ঝেপে আসবে। আর বৃষ্টি আসা মানে শহরের বুক থেকে রিক্সা উবে যাওয়া। কিছুটা দোটানা নিয়ে নাহিদের দিক চাইল সে, নম্র কণ্ঠে শুধালো, কোথায় যাবেন আপনি? বোর্ড বাজার। নুহা খুশি হয়ে বলল, আরে তাই, আমিও তো ওই রাস্তাতেই যাব, চলুন একসাথেই যাই। নাহিদ ভেবেছিল এত পাশাপাশি বসতেই মেয়েটা রাজি হবে না। সেদিন যা দোনামোনা করলো, আজ এত দ্রুত মত দেয়াতে কিছু অবাকই হয়েছে ও। কথা না বাড়িয়ে উঠে বসলো রিক্সায়। নুহা বসতে বসতে বলল, মামা একটু তাড়াতাড়ি চালাবেন, ক্লাসের আর মাত্র 15 মিনিট বাকি। আমিও একই কথা বলতাম, আপনি বলে কষ্ট কমিয়ে দিলেন। নাহিদের কণ্ঠ উচ্ছল। নুহা হাসল, তারপরই সে ফট করে বলে বসল, আমি একটা ব্যাপার খেয়াল করেছি, আপনারা আমার ম্যাক্সিমাম চিন্তাধারা মিলে যায়। আমাদের মনের কত মিল, তাই না? খুব সাধারণ কথাটাতেও দপদপিয়ে হাসি মুখে মুছে গেল নুহার। ধক করে কাঁপন ধরল বুকে, নিজে নিজে আওড়ালো। মনের মিল? প্রকৃতির মুখ ঘোমরা, আকাশে ভীষণ মেঘ, বাতাবরণে হালকা পাতলা হিমের ছোঁয়া নেমেছে। পুরনো জানালার গ্রিল পেরিয়ে ছুটে আসছে ঠান্ডা ঠান্ডা বাতাস। পুষ্পিতা ক্লাসরুমে বসে আছে, ফর্সা প্লেরুব হাতটা ঠাঁই পেয়েছে গালে। ক্লাসের এ পাশটায় একটা বড় মাঠ, সবুজ ঘাস দেখা যায়। দুটো গরু জাবর কাটছে বসে। পুষ্পিতার চোখের দেন সেদিকে রইল, মনের যোগ অন্য কোথাও। অম্বরে পাখা মেলে উড়ে যাওয়া কাকের দল, কিংবা শ্যাওলা রঙা ডোবায় ফোটা শাপলা, এই নৈসর্গের রূপ মারিয়ে ছুটে যাচ্ছে ওরা। আর তারপর ঠিকরে পড়ছে বাড়ির সিঁড়িপথে। সেখানে কেবল তীব্রর অযাচিত দাপট, অনাকাঙ্ক্ষিত রাজত্ব চালালো এক বিলাতি চোখের মালিক। তীব্র একবার কাছে আসে, আবার সরে যায়, নিঃশ্বাস লুটিয়ে পড়ে কোনো লজ্জাপতির কপলে। কানের পাশে বেজে ওঠে যার ফিসফিসে ধ্বনি, তুমি সুন্দর, তুমি সুন্দর। পুষ্পিতা আইঝাই করে উঠল, শীর্ণদেহ নড়ল চলকে ওঠা হাওয়ার ন্যায়। কণ্ঠায় পদ্মকুড়ি, চোখ দুটো বুঝে ফেলল খিচে। কি জ্বালাতন এসব! স্যারের কথা এভাবে মাথায় আসছে কেন? পুষ্পিতা নিজেকেই শাসালো। স্যার না শ্রদ্ধেয় মানুষ? তুই না বইতে পড়েছিলি শিক্ষক বাবা মায়ের সমতুল্য? তাহলে তাকে নিয়ে এসব কি হাবিজাবি ভাবছিস পুষ্পিতা? ছি, লজ্জা থাকা উচিত তোর। পরপর মনে পড়ল নুহার বলা কথা। এমন ইয়াং স্যার কখনো বাবার সমতুল্য হয় না। এই যুগে কত স্যার আর ছাত্রের বিয়ে হয়েছে জানিস?
পুষ্পিতা হাল ছেড়ে দিল। সমস্ত যুক্তিতর্কের অসহায়ত্ব টের পেল মনে মনে। বুঝে নিল এই কল্পনার ঝোলাঝুলিতে ও নিজেই নিরুপায় হয়ে তুলছে। এখন চাক বা না চাক, স্যারের কথা মাথায় ঘুরবেই, এখানে ওর কিচ্ছু করার নেই। তখনই পাশে ধপ করে বসে পড়ল কেউ একজন। ধ্যানে থাকা পুষ্পিতা লাফিয়ে ওঠে, চকিতেই ঘাড় বাঁকায়। তনুজা এসেছে। কাঁধ ব্যাগটা নামিয়ে রেখে হাসি মুখে তাকালো, ভ্রু উঁচিয়ে শোধালো, কেমন আছো? পুষ্পিতা মুচকি এসে বলল, এই তো চলছে, তোর কি খবর? উত্তরে বদলে মিটি মিটি হাসলো তনুজা। ঠোঁট এগিয়ে চাপা কণ্ঠে বলল, আমি না একটা জিনিস শিখেছি জানো। কি আঁকলে? পুষ্পিতার কণ্ঠে আগ্রহ। দাঁড়াও দেখাই। তনুজা ব্যাগ খুলে একটা মোটা ডায়েরি বের করলো, পাতা মেলার আগে সচেতন করলো। আচ্ছা আগে বলে নেই, কাউকে বলা যাবে না। কাকে দেখাবো? আমি তো তুমি ছাড়া আর কারোর সাথে মিশিই না। তনুজা খুশি হয়ে গেল, দু ঠোঁট মেলল গদগদ ভঙ্গিতে। পুষ্পিতা দেখতে ভীষণ সুন্দরী, বলতে গেলে তাদের ডিপার্টমেন্টের সব থেকে সুশ্রী মেয়ে। এত চুপচাপ নরম, একভাবে কলেজে আসে, বসে ক্লাস করে চলে যায়। একমাত্র সখ্যতা ওর সঙ্গে বলে এই অবধি কতগুলো ছেলে যে তার হাতে চিঠিপত্র দিয়েছে, এমন একটা মেয়ে কেবল ওর সাথেই মেশে, এ যেন খুব গর্বের কথা। ও আনন্দ সমেত ডায়েরির পাতা উল্টালো। পুষ্পিতা চেয়ে রইল সেদিকে। তনুজা আঁকার হাত ভালো, আর্ট খাতাটা একবার এনেছিল কলেজে। এত চমৎকার করে গ্রামের দৃশ্যপট ফুটিয়েছে সবেতে। আজ আবার কি এঁকেছে? সহসা সাদা পাতার ওপর একটা গোটা স্কেচের দেখা মেরে কোনো পুরুষালী অবয়ব বের করে সবকটা দাঁত দেখিয়ে দিল তনুজা। কি কেমন হয়েছে? পুষ্পিতা সরল ভ্রু কুচকে বলল, হয়েছে তো ভালোই, কিন্তু কি এটা? মেয়েটা ভ্যাবাচাকা খেলো, হাহাকার করে বলল, মানে কে মানে কি বুঝতে পারছো না? ভালো করে দেখো। ওর বলার ধরনেই পুষ্পিতা মিয়ে যায়। মহাভারত অশুদ্ধ হওয়ার মতন চেয়ে আছে তনুজা। এবার ওদিকে স্পষ্ট চোখে চাইল পুষ্পিতা। চশমা পরিহিত সেই যুবকের গোছানো বাদামি চুল দেখে চেহারা টান টান হয়ে এলো অমনি। স্কেচের সাথে বাস্তবের মুখের মিল নেই, কিন্তু পুষ্পিতার মস্তিষ্কে লাফিয়ে বেড়ালো তীব্র নাম। তনুজাটা স্যারের জন্যে যেই হাপিত্তিস করে, ওনাকে ছাড়া আর কাকে আঁকবে? অচিরাত ললিত আননে তমসা ভিড়ল তার। বিষাদের ন্যায় কালো দেখায় মুখায়ও। তনুজা স্ফূর্ত চিত্তে বলল, একদম স্যারের মতো হয়েছে না? কাল সারা রাত না ঘুমিয়ে ওকে এঁকেছি। ওই যে সেদিন একটা লুকিয়ে ছবি তুলে নিয়েছিলাম না, সেটা দেখে দেখেই আঁকা। হুবহুব মিলেছে না বলো? আসলে ও তো সবসময় আমার মনের মাঝেই থাকে, না হয়ে যাবে কই। প্রথম প্রথম এসব নিয়ে বিস্ময় আহাজারি করলেও এতদিনে সয়ে গেছে পুষ্পিতা। ভাবলো তনুজা ছেলে মানুষ হয়তো, স্যারকে নিয়ে এসব বলে শান্তি পেলে পাক। আলগোছে হেসে উড়িয়ে দিত সব। অথচ আজ কেন যেন পুষ্পিতার কোনো অনুভূতি এলো না, বরং মনে হলো এসব শুনতে একটু ইচ্ছে করছে না ওর। কথার পিঠে মাথা হেলিয়ে সায় দিল কেবল। তনুজা প্রাণোচ্ছল, তীব্রকে আকার যুদ্ধে জয়ী হওয়ার আনন্দে মাতোয়ারা অধর, হাস্যোজ্জ্বল বদন আরো ঝলকে জানালো, জানো আমার একটা স্কুল ফ্রেন্ড আছে নাদিয়া, ওর আগামী মাসে বিয়ে। ছেলে কি করে শুনবে? পুষ্পিতা হাস্যহীন চেয়ে রইল। ও বলল, হোম টিউটর ছিল নাদিয়ার, 2 বছর পড়িয়েছে, সাথে প্রেমও করেছে। কি দারুণ না? তুমি যে সারাক্ষণ আমাকে শিক্ষক নিয়ে জ্ঞানগুলো দিতে, এবার দেখো আজকাল এসব অহরহ করছে। পুষ্পিতা নিষ্প্রভ তখনও হুহা করেনি। তনুজা ফের আওড়ায়, সামনে ভালোবাসা দিবস, ওই দিন স্যারকে একটা চিঠি দেব ভাবছি। সেখানে আমার মনের কথাগুলো লেখা থাকবে। ভালোবাসার কথা বেশি দিন চেপে রাখতে নেই। অকারণে অজান্তে কেন যেন চমকে উঠল পুষ্পিতা। তনুজার ঠোঁট ভর্তি হাসিতে যত জোর ততোধিক জোরে ভাঙল মন। পরপর নিজের প্রতি বিষাদ রাগে ফেপে উঠল নিজেই। তীব্রকে দেখে বুক কাঁপা, লজ্জায় মিটে যাওয়া, মাটিতে এইসব কিছুকে নিজের বেহায়াপনা মনে হচ্ছে এখন। ও তো শুরু থেকেই জানে তনুজা স্যারকে পছন্দ করে, সেই প্রথম দিন ওনার কলেজে আসা থেকে। দেখতেও মেয়েটা বেশ, যেখানে ও মানুষের সামনে কথা বলতে পারে না সেখানে ও কত চটপটে।
পড়াশোনাতে ওর থেকে 1000 গুণ ভালো। এরকম মেয়েদেরই তো সবাই পছন্দ করে। পুষ্পিতা দুপাশে মাথা নেড়ে হাসল। নুহাটাও না কত কি ভেবে ফেলেছিল ওকে আর স্যারকে নিয়ে। তনুজা কত যোগ্য মেয়ে, স্যারকে একবার প্রস্তাব দিলেই উনি রাজি হবেন। ও কি পছন্দ করার মতো কোনো মেয়ে হলো? নিজের ভাবনায় পুষ্পিতা নিজে থমকে রইল এবার। আশ্চর্য, এসব কি ভাবছে? পছন্দ অপছন্দ, যোগ্য অযোগ্য, এসব প্রশ্ন উঠছে কেন মনে? স্যারের প্রসঙ্গে তনুজার সাথে নিজের তুলনাই বা কেন টানছে? রমিজ স্যার ক্লাসে ঢুকলেন তখন। শিক্ষার্থীরা উঠে দাঁড়াতেই তনুজা ঝটপট ডায়েরি ঢোকালো ব্যাগে। পুষ্পিতা ফোঁস করে শ্বাস ছাড়ল, সাথে ঝেড়ে ফেলতে চাইল সকল উদ্ভট ভাবনা। কিন্তু নব্য অনুভূতিরা কি আর কথা শোনে? ওরা যে বেহায়াপনা করবেই। নাহিদের ইন্টারভিউয়ের অফিস নুহার ভার্সিটির আগে। গন্তব্য দেখতে এসে চটপট রিক্সা থামাতে বলল। এক লাফেই নেমে পকেটে হাত দিতেই সাবধান করলো নুহা। খবরদার মিস্টার ঢেঁড়স, ভুলেও ভাড়া দিতে যাবেন না। নাহিদ অবাক হয়। কেন, আমার ভাড়া আমি দেব না? না। তা কেন? এরকমটা আবার হয়? নুহা কপাল কোঁচকাল। হবে না কেন? আপনি জানতো আপনার না দেরি হচ্ছে, এই বারবার বার্গেনিং করে করে কিন্তু ইচ্ছে করে দেরি করছে। নাহিদ ঘাড় চুলকালো। নুহা ওকে ভাড়া দিতে হবে দেবে না বুঝতে পেরেছে, কিন্তু না, সে তো অমন ছেলে নয় যে একটা ছোট্ট বাচ্চা মেয়ের ভাড়ায় যাতায়াত করবে। একটু চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি দিতে চাইছেন যখন দেবেন, সমস্যা নেই। নুহা প্রসন্ন হয়ে বলল, এই তো অল্পতে মেনে নিয়েছেন দেখে খুশি হলাম। নাহিদ ঝরঝরে হাসল। তাহলে আমি আসছি। হ্যাঁ। নুহা ঘাড় কাত করল। হঠাৎ রাস্তার ওই পারে চেয়ে ভ্রু গোছালো নাহিদ। আঙুল তুলে বলল, আরে দেখুন ওখানে কিসের ধোঁয়া, আগুন লাগলো নাকি? নুহা ঘুরে চাইল সহসা। সে একা নয়, কৌতূহলী রিক্সা চালক লোকটিও চেয়েছেন। আচমকা নাহিদ মুঠোতে 100 টাকার নোট গুঁজে দিতেই ফিরলেন তিনি। নুহা কিছু খুঁজে না পেয়ে বলল, কই ধোয়া? তাকালো যখন ব্যাপারটা চোখে পড়ল, রেগে বলতে গেল, এ কি আপনি? মেয়ের ধমকটুকু নাহিদ শুনল না আজ। ছোট বাচ্চাদের মতো এক দৌড়ে ঢুকে গেল ভেতরে। গেট মারিয়ে থামলো, আবার ঘুরে চেয়ে বড্ড ব্যস্তভাবে বলল, চলে গেল নাহিদ। গোটা ব্যাপারটাই তবদা খেয়ে বসে রইল নুহা। কিছুক্ষণ বোকা বোকা চেয়ে থেকে আচমকা হেসে ফেলল। তারপর রিক্সা ছুটতে শুরু করে। প্যাডেল টানতে বহাল চালক হুট করে বললেন, ভাইজান মানুষটা ভালোই আপা, অত বড় হইয়াও আপনার ঝাড়ি শুনলো। নুহা উত্তর দিল না, শুধু হেসে গেল একা একা। নাহিদের বাচ্চামোগুলো ভীষণ মনে ধরেছে ওর, কিন্তু বাচ্চামো করা মানুষটা তাকে মনে ধরেছে কি? কলেজ ছুটি হয়েছে, লম্বা করিডোরে উপচে পড়া ভিড়, সব একই সাথে গেটের পথে হেঁটে যাচ্ছে কিনা। এই সময়টা কিন্তু ফাজিল ছেলেপুলের সুযোগ লুফে নেয়। ইচ্ছে করে মেয়েদের শরীর ঘেঁষে হাঁটে, স্পর্শ করে বাহানা দিয়ে। পুষ্পিতা একবার শিকার হয়েছিল, কি যে ভয় পেয়েছিল মেয়েটা। সেই থেকেই হয় সবার পরে বের হয় বা ভিড় কমলে। তেমনি আজ দাঁড়িয়েছিল সে মধ্য দুপুরে মাঠে, কড়া রোদ বিধায় হাতে গোনা লোকজন সেখানে থেকে যায়। কি মনে করে আজকে মাঠে নামলো পুষ্পিতা? সঙ্গে সঙ্গে মনে হলো মাথার তালু পুড়ে যাচ্ছে। ছুটে ছাউনিতে ফেরত এলো আবার। না, ভিড় কমলেই যাবে, বাসায় তো কাজ নেই, নুহাও নেই, ওরই বা এত তারা কিসের? পুষ্পিতা একবার অফিস রুমের দিকে দেখল, কেন যেন খুঁজে বেড়ালো তীব্রকে। স্যার আজ ক্লাস নেননি কেন কে জানে। এত মেয়ে আফসোস করলো তাতে। তনুজা তো পারলে দুঃখে মরে যায়, কিন্তু ওর কি খারাপ লাগেনি? পুষ্পিতা কথাটা ভাবতে চেয়েও মন মস্তিষ্কে প্রশ্রয় দিল না, উল্টে কঠিন ধমকে চুপসে রাখলো তাদের। চোখ তুলেই মন মরা অম্বরে এক পল চাইল। এই আকাশের মতো ওর বুকেও মেঘ জমেছে আজ, অথচ এই মেঘের বৃষ্টি নেই, কখনো আসবে না। যে মেঘের কারণ নেই তা কখনো কাটে। ততক্ষণে ভিড় কমেছে, 4 ভাগের 3 ভাগ ছেলে মেয়ে বেরিয়ে গেছে প্রাঙ্গণ ছেড়ে। পুষ্পিতা পা বাড়ালো এবার। ওপাশ হতে 4 জন হেঁটে আসছিল।
দুটো ছেলের সাথে আরও দুটো মেয়ে, সাইফুল, শরীফ, হ্যানা, রূপা এই কলেজেই পড়ে। পুষ্পিতাকে দেখেই স্থানে দাঁড়িয়ে পড়ল শরীফ, রূপাকে বলল, ওই দেখ যার কথা বলেছিলাম। বাকিরাও উৎসুক হয়ে সামনে তাকায়। পুষ্পিতা মাথা নিচু করে হাঁটছে। স্বরূপা মেয়েটিকে দেখে হ্যানা আওড়ায়,